স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ ভয়াল 25শে মার্চ। 1971 সালের এই দিন শেষে বিশ্ব ইতিহাসের অন্যতম নিষ্ঠুর বর্বর গণহত্যার কালরাত নেমে এসেছিল বাঙালি জাতির জীবনে। মধ্যরাতে পাকিস্তানি বাহিনী পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে ঢাকাসহ সারা দেশে চালায় নির্বিচার গণহত্যা। 1947-এ দেশভাগের পর ভাষা আন্দোলন সহ নানা রাজনৈতিক ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় অনিবার্য হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা আন্দোলন দমাতে আলোচনার প্রহসন করেন ইয়াহিয়া খান। বাঙালি রাজনীতিকদের চোখে ধুলো দিয়ে গোপনে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে বিপুল অস্ত্র আনা হয় পূর্ব পাকিস্তানে। পরিকল্পনা অনুযায়ী 1971-এর 25শে মার্চ রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই বিশ্ব ইতিহাসের নিষ্ঠুর বর্বরতা ও হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা, যার নাম দেয়া হয় অপারেশন সার্চ লাইট। এই বর্বরতায় প্রাণ যায় ছাত্র শিক্ষক সহ হাজারো নিরীহ নিরস্ত্র বাঙালির। মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলা চালায় পাকিস্তানি সেনারা। মেশিনগান, ট্যাঙ্ক, মর্টারের গোলা ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে ওঠে বিভীষিকাময়। ডক্টর গোবিন্দচন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ডক্টর মনিরুজ্জামান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের 9 শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। জগন্নাথ হলে চলে নৃশংস হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ঘটনাটি। এছাড়া আরও কয়েকটি আবাসিক হলে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে তিনি যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এরপর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অকুতভয় বাঙালি। 9 মাসের সশস্ত্র লড়াই, 30 লাখ শহীদ ও হাজারো মা বোনের সম্ভ্রম এর বিনিময়ে 16ই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে যুক্ত হয় একটি স্বাধীন দেশের, তার নাম বাংলাদেশ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 16 বছর পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ছিল এক পেশে। এবার পাঠ্যপুস্তক পরিমার্জিত হয়ে সঠিক ইতিহাস ফিরেছে কিছুটা। এমন তথ্য জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, এই পরিমার্জন শেষ হয়নি এখনো। শিক্ষা গবেষক মনে করেন, মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাসের এই পরিমার্জনে কিছুটা হলেও ঘুচেছে কলঙ্ক। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর নানা পরিবর্তনের সাথে রদবদল আসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেও। চলমান শিক্ষাক্রম বাতিল করে পরিমার্জন হয় নানা বিষয়ের। পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে। এনসিটিবি বলছে, বিগত 16 বছরে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে একপেশেভাবে। এমনকি মুক্তিযুদ্ধ নিয়ে ছিল কারো কারো বিষয়ে অতিবন্দনা। পরিমার্জনের ফলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছেন পাঠ্যপুস্তকে। একই সাথে মাওলানা ভাসানী, জেনারেল এম.এ.জি. ওসমানী সহ যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সবাই। আবার মুক্তিযুদ্ধ নিয়ে আগের অতিবন্দনাও কমানো হয়েছে পাঠ্যপুস্তকে। এনসিটিবি বলছে, পরিমার্জনের ফলে পাঠ্যপুস্তকে কিছুটা হলেও সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা গেছে, যার কিছুটা এখনো বাকি। মুক্তিযুদ্ধ একপাক্ষিক বিষয় হওয়ার কোনো বিষয় নয়। এখানে যারাই যেভাবে অবদান রেখেছেন, যাদের কারণে আমরা আজকে বাংলাদেশটা পেয়েছি, তাদের প্রত্যেকেরই এখানে কম বেশি তাদের উপস্থিতি থাকা প্রয়োজন, যাতে আমাদের প্রজন্ম যেন আমাদেরকে এই অভিযোগ না দিতে পারে যে তার এত বড় ভূমিকা ছিল কিন্তু তাকে আমরা বইতে আমরা পাইনি, এটা যেন না হয়। সেই চেষ্টা আমরা শুরু করেছি, সেটা পুরোপুরি হয় নাই, সেটাকে আরও এগিয়ে নিতে হবে। শিক্ষা গবেষকদের মত, এমন সংস্কারের ফলে কিছুটা হলেও সঠিক ইতিহাস জানতে পারবে শিক্ষার্থীরা। তো এবার যে সামান্য পরিবর্তন হয়েছে, সেটি আমি মনে করি যে মুক্তিযুদ্ধের কিঞ্চিত হলেও সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে সংযুক্ত হয়েছে, এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের জাতীয় ঐক্যমত্য অত্যন্ত অপরিহার্য। সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসটি নিরপেক্ষভাবে পাঠ্যপুস্তকে পরবর্তী প্রজন্মের জন্য অন্তর্ভুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি। পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে 24 জুলাই অভ্যুত্থানের নানা ঘটনাও, যাকেও ইতিবাচকভাবে দেখা হচ্ছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। আর নবগঠিত
দলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংশয় রয়েছে সচেতন ভোটারদের মাঝে। তবে রাজনীতির মাঠে ইতিবাচক পরিবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন নতুন দলগুলোর শীর্ষ নেতারা। রাজনীতির বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহর মতে, ক্ষমতার খেলা জমিয়ে দেওয়ার পাশাপাশি সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য নতুন নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর। মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কে করবে সরকার গঠন, কারা থাকবে বিরোধী দলে, এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে। 28 ফেব্রুয়ারি দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। আর নিবন্ধন প্রত্যাশী দলের তালিকাটাও বেশ দীর্ঘ। এদের মাঝে এনসিপি, জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি, আরও আছে বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি, বাংলাদেশ সংস্কার পার্টি সহ বেশ কিছু দল। ভোটের মাঠে নয়া দলগুলোকে নিয়ে কি ভাবছেন সচেতন ভোটাররা? রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা দেখি যে ওই যে কথাটা বলে সেই কাজগুলো সেরকম পাওয়া যায় না। আসলে এগুলো সব ধান্দাবাজি, আর কিছু এটা সবাই ধান্দাবাজ, জনগণের জন্য কেউ ভাবে না। ওই সময় তো অনেক দলই আসে, পরে কিন্তু তাদের পাওয়া যায় না। তবে ভোটারদের মাঝে সংশয় সন্দেহ যাই থাকুক না কেন, আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী নতুন রাজনৈতিক দলগুলোর নেতারা। ক্রিয়েটিভিটি, ইনোভেশন দিয়ে এই বাংলাদেশটাকে এখন গড়ার সময়। আমরা যেটাকে বলছি যে নতুন বাংলাদেশ, তরুণদের হাতে বাংলাদেশটা আমরা দিতে চাই, কারণ আমরা তো আসলে এই তরুণদের ছাড়া এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের লক্ষ্য হলো যতজন ভালো মানুষ আমরা পাবো তাদেরকে আমরা সামনের সংসদে পাঠানোর চিন্তা ভাবনা করছি। এখানে যদি 10 জনও ভালো মানুষ পাই, আমরা 10 জন ভালো মানুষকে নিয়ে আমরা আগাতে চাই। ভোটের মাঠে নতুন দল গঠনের নেপথ্য কারণ সম্পর্কে বলেন এই রাজনৈতিক বিশ্লেষক। এখানে যেটা কাজ করে সংকীর্ণ স্বার্থ, এই সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্যই এতগুলো রাজনৈতিক দল হচ্ছে। আরেকটা হলো এখানে যে ক্ষমতার খেলা হয়, সেই ক্ষমতার খেলাকে মানে জমিয়ে তোলার জন্য কিন্তু এই এতগুলো রাজনৈতিক দল। দল গঠনের এই প্রক্রিয়ার হিড়িককে অনেকটাই বেপরোয়া বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশে বেপরোয়াভাবে রাজনৈতিক দল গড়ে উঠছে এবং এতে রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, অস্পষ্টতা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক দলের যে মূল দায়িত্ব, যে লক্ষ্যে তারা কাজ করবে, সেই কাজ করার ব্যাপারটাও কিন্তু আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। 1-11 মতো কিংস পার্টিগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল। নতুন দলগুলো সে পথে হাঁটবে না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এরা কে কার প্রতিনিধিত্ব করছে, কোন স্বার্থের প্রতিনিধিত্ব করছে? মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। ঈদ উদযাপনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে 9 দিনের লম্বা বন্ধ। টানা ছুটিতে ভ্রমণ পিপাসু মানুষের ঢল নামার আশায় সাগরকন্যা কুয়াকাটার ব্যবসায়ীরা। পর্যটকদের বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। এরই মধ্যে হোটেল মোটেলগুলোর 70% বুকিং সম্পন্ন হয়েছে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে ছুটবেন সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটায়। পদ্মা সেতু চালুর পর ফেরির বিড়ম্বনা ছাড়াই কুয়াকাটা যেতে পারছেন পর্যটকরা। তাই ঈদের বন্ধের ফাঁকে অনেকে প্রিয়জনকে সঙ্গে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সাগরকন্যাকে উপভোগ করবেন। মানসম্মত সেবা দিতে হোটেল মোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, যানবাহন, গাইডসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। এবছর বিপুল সংখ্যক পর্যটক সমাগম হবে বলে আশা ব্যবসায়ীদের। এরই মধ্যে হোটেল মোটেলগুলোর 70% বুকিং হয়েছে। অলরেডি 60 থেকে 70% রুম বুকিং হয়ে গেছে, বাকিগুলো আশা করতেছি বুকিং হয়ে যাবে। যে পরিমাণ ফোন আমাদের আসতেছে, আমরা আশাবাদী যে এবার গত বছরের রেকর্ডটা ব্রেক করবে। স্থানীয় দোকানিরাও ঈদ ঘিরে ভালো ব্যবসার প্রত্যাশা করছেন। নতুন মাল উঠানো হয়েছে, আশা করি কুয়াকাটায় বিপুল পরিমাণে পর্যটক আগমন হবে। আমরা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন যে কয়টা স্পট আছে সর্বত্র আমরা বিচরণ করব। আমাদের সাথে জেলা পুলিশ, নৌ পুলিশ তারাও সাথে থাকবে। রমজান মাস জুড়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে ছিল শুনশান নীরবতা। এবার লম্বা ছুটিতে সেই নীরবতা ভাঙার তোড়জোড় শুরু হয়েছে। ঈদের ছুটি হবে উপভোগ্য ও নিরাপদ, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে $94 কোটি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সোমবার জেনেভায় রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে 2025-26 অর্থবছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এই আবেদন জানানো হয়। এই ইভেন্টে নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলীর জন্য প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। অনুষ্ঠানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক অ্যামি পোপ সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। শতাধিক অংশীদারদের সঙ্গে প্রস্তুত করা এই প্ল্যানে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা স্থানীয় সহ 14,80,000 মানুষের জন্য $93 কোটি $45 লাখ সহায়তা প্রয়োজন। খাদ্য সহায়তা, জ্বালানি ও তহবিলের ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।